বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও তোমাদের বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। তো আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় মহাকর্ষ নিয়ে আলোচনা করব। তো সবাই এই চ্যাপ্টারটা তোমরা সবাই গুরুত্ব দিয়ে দেখবে এবং সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ এই চ্যাপ্টারের মধ্যে তোমার দুইটা ম্যাথ থাকবে আমার এই ক্লাসের মধ্যে, যেখান থেকে তোমাদের গ এবং ঘ মার্কের কোশ্চেন, তার মানে 3 এবং 4 মার্কের কোশ্চেন যেখানে কমন পড়ে। এছাড়াও কোশ্চেনগুলোও এখানে থাকবে। এই জন্য এই অঙ্কটা যখন কিনা আমি স্লাইডে দেখাবো তখন অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে সেটা টুকে ফেলবে। তো আজকে সপ্তম অধ্যায়ের মহাকর্ষ এবং অভিকর্ষ পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের মহাকর্ষ নিয়ে আলোচনা করব। দেখো, আমি স্লাইডে প্রথমে একটি চিত্র দেখিয়েছি। এই চিত্র দেখে তোমাদের বইয়ের একটি চিত্রর কথা তোমরা অবশ্যই হয়তো বা খেয়াল করতেছো। তোমাদের বইয়ে প্রথমেই দেখবে যে এরকম একটা চিত্র দেওয়া আছে, যেখানে কথিত আছে, এটা আসলে কল্পকাহিনীর মতো, যেখানে কথিত আছে নিউটন একদিন আপেল বাগানের নিচে বসে চিন্তা করতেছিল। এমন সময় টপ করে একটা আপেল নিচে পড়ে গেল। তখন সে ভাবলো যে আপেলটি কেন নিচে পড়লো, কেন বা উপরে উঠলো না, হয়তো বা মাটিতে কোনো কিছু আছে যেটা আপেলকে নিচের দিকে টানছে। তখন তিনি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে কোনো বস্তুকে যখন ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তখন সেটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়ে। তিনি এটা নিয়ে আরও গভীর চিন্তা করতে লাগলো। অবশেষে তিনি দেখলেন শুধু পৃথিবীই না, যে কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে সেটি পৃথিবীর আকর্ষণ বলের কারণেই সেটি নিচে পড়ে। এরকম একটি গল্প তোমাদের বইতে আছে। দেখো, আমি এই চিত্রের মধ্যে দিয়েছি যে আপেল নিচে পড়ার কারণ কি। এটা অবশ্যই পৃথিবীর আকর্ষণ বল, পৃথিবীর আকর্ষণ বল। দেখো, এই স্লাইডের মধ্যে তোমাদের এখানে দুইটা বস্তু দিছি। দেখো, দুইটা বস্তু কি হয়েছে, দুইটা বস্তু কাছে আসার কারণ, তোমরা কি কাছে চলে আসছে, এই কারণটা আসলে কি? কারণটা হচ্ছে দুইটা বস্তু যে একটি অপরটির কাছে আসছে, সেটা হচ্ছে পৃথিবীর, আমরা একটু আগেই দেখলাম যে পৃথিবীর প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই নিজের দিকে আকর্ষণ করার কারণেই দুইটা বস্তু পরস্পর কাছে চলে এসেছে। তাহলে আজকে এই পাঠ থেকে সহজেই এই আকর্ষণ বলকে তো আমরা কি এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা সহজেই আমরা বুঝতে পারছি যে এটা হলো মহাকর্ষ। তাহলে আজকে যে আমাদের পড়ানোর বিষয় সেটা হলো মহাকর্ষ। এই মহাকর্ষ থেকে আমরা যা যা আজকে পাঠ থেকে শিখব সেটা একটু দেখে নাও। আজকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ দুইটা সম্পর্কে একটু জানবো, কারণ মহাকর্ষের সাথে অভিকর্ষ রিলেটেড, সেইটা জানবো। এরপর দ্বিতীয়ত জানবো নিউটনের মহাকর্ষ সূত্র এবং এর ব্যাখ্যা, এবং তৃতীয়ত এখান থেকে আমরা মহাকর্ষ বল মানে নিউটনের মহাকর্ষ সূত্র F = G(m1m2/d²), যেটা আমরা একটু পরে জানবো নিউটনের মহাকর্ষ সূত্র। সেখান থেকে তোমাদের অঙ্ক এসে থাকে গ এবং ঘ মার্কের। সেই অঙ্ক নিউটনের মহাকর্ষ বল যেটা, সেই অঙ্কগুলো আমরা আজকের ক্লাসে সলভ করব। পাশাপাশি ভর এবং ওজনের আমি জাস্ট সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আগামী ক্লাসে আমি যখন আবার নেক্সট টাইম ক্লাস নিব তখন ভর এবং ওজন নিয়ে ওইখানেও যেহেতু অঙ্ক আছে এবং ওই লিফটের যে ব্যাপারটা সেটা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথমেই চলো আজকে আমরা যে ক্লাসটা নেব মহাকর্ষ সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, এখানে দুইটা বস্তু দেখানো হয়েছে, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে সূর্য। বৃহস্পতি, সূর্য। তো বৃহস্পতি এবং সূর্য দুইটাই কি, দেখো বৃহস্পতি তো গ্রহ, তো দুইটা একে অপরকে পরস্পরকে কি করে, আকর্ষণ করে। একে অপরকে পরস্পর কি করে, আকর্ষণ করে। তাহলে যখন দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে তখন তাকে আমরা কি বলি, মহাকর্ষ বলি। তখন আমরা তাকে মহাকর্ষ বলে থাকি। এখন দেখো, আমরা একটু আগে বলে আসছি যে মহাকর্ষের মধ্যে আমরা সাথে সাথে অভিকর্ষটাও একটু দেখব। তো অভিকর্ষটা দেখো, তো পৃথিবীর সাথে
যে কোনো একটা বস্তু পৃথিবীর সাথে, পৃথিবীর প্রত্যেক বস্তুকে, আমি যে এখানে দাঁড়ানো আছি আমার একটি আকর্ষণ বল নিচের দিকে টানতেছে। তো পৃথিবীর সাথে যে কোনো একটি বস্তুর যে আকর্ষণ সেটি হলো অভিকর্ষ। পৃথিবীর সাথে হতে পারে বিজ্ঞান বই, পৃথিবীর সাথে হতে পারে তোমাদের যে মোবাইলের সাহায্যে আমরা লাইভ দেখাইতেছি সেটা, পৃথিবীর সাথে যে কোনো একটি বস্তু যখন আকর্ষণ হবে সেটাকে আমরা বলবো অভিকর্ষ। এখন দেখো আমি এখানে একটা চিত্র দেখিয়েছি, সেখান থেকে দেখো একটা আম গাছ থেকে আম মাটিতে পড়তেছে। আমরা একটু আগেই কিন্তু বলে এসেছি উপর থেকে যখনই কোনো বস্তু ফেলে দেওয়া হবে সেটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়বে, তার মানে পৃথিবীর আকর্ষণ বলের কারণে। তো এখানে পৃথিবীর আকর্ষণ বলের কারণে যেহেতু নিচের দিকে পড়ছে, এটা কিন্তু একটি অভিকর্ষ বল, এটি একটি অভিকর্ষ। দেখো আমি এখানে লিখে দিচ্ছি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ এই দুইটি বস্তুকণার মধ্যে যদি একটি পৃথিবী হয় তখন সেটাকে আমরা বলবো অভিকর্ষ। যেমন গাছ থেকে ফল মাটিতে পড়তেছে। তো এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নিউটনের মহাকর্ষ সূত্র যাওয়ার আগে মহাকর্ষ আসলে দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে দুটি বস্তুর ভর, দুই হচ্ছে আমি আগে দেখাইনি তারপরে একটু ব্যাখ্যায় যাব, তাদের মধ্যবর্তী দূরত্ব। মহাকর্ষ দুইটা বিষয়ের উপর নির্ভর করে। আমি যখন সূত্রটা দেখাবো এবং সূত্রের ব্যাখ্যা যখন দেখাবো তখন এই জিনিসটা তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আসলে প্রথমে এই কি বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু জানিয়ে নিতেছি। দুইটা বস্তুর ভর, এখানে একটু আগে আমি যে চিত্রটা দেখাইছি সেখানে কিন্তু দুইটা ভরের বস্তু ছিল। তো দুইটা বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এখানে তোমরা জেনে রাখবে যে যখন কিনা ভর বৃদ্ধি পাবে তখনও বলও বৃদ্ধি পাবে। ভর এবং বল হচ্ছে সমানুপাতিক। তো ভর যদি 2 গুণ হয় বলও হবে 2 গুণ। এখানে দেখো দুটি বস্তুর ভরের গুণফল যদি 2 গুণ হয় সেক্ষেত্রে বলও হবে 2 গুণ। কিন্তু এই যে মধ্যবর্তী দূরত্ব সেটা নিউটনের মহাকর্ষ সূত্র আমরা একটু পরে যেটা ব্যাখ্যা দিব সেখানে দেখবে তোমরা এইটা হচ্ছে বলের সাথে এই দূরত্বটা আছে বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে F ইজ প্রপোর্শনাল 1/d², ডি মানে বর্গ, এর স্কোয়ার, আর উপরে 1 মানে বিপরীত। তার মানে দূরত্ব যদি 2 গুণ হয় তাহলে বলটা হবে 4/1 তার মানে 1/2², সেটা হবে 1/4। অথবা দূরত্ব যদি 3 গুণ হয় সেটা বলটা হবে 1/9, তার মানে 1/3²। একটু পরে আমরা যখন ব্যাখ্যাটা দিব সূত্রের তখন এই জিনিসটা তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা চলে যাই। আমরা একটু আগে বলছি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। একটু আগেই বলছি যে এই আকর্ষণ বল কিন্তু বস্তুর ভর এবং দূরত্বের উপর নির্ভর করে। তাহলে দেখো এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হয়। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে ভরদ্বয় এবং হচ্ছে আকর্ষণ বল দুইটা সমানুপাতিক। ভর বাড়লে বল বৃদ্ধি পাবে, ভর কমলে বল কমে যাবে। এবং এই আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বলটা একটা স্ট্রেট লাইন, একটা সোজা রেখা বরাবর, যেটাকে আমরা বলি সংযোজক রেখা, সেটা বরাবর ক্রিয়া করে। দেখো ব্যাখ্যা যাওয়ার আগে আমি আরেকবার সূত্রটা তোমাকে বলে দিই। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল একটা স্ট্রেট লাইন, দ্যাট মিনস সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই সূত্রটি তোমাদের পরীক্ষায় আসে এবং এর ব্যাখ্যাটা তোমাদের না জানলে তোমরা এখান থেকে কোনো অঙ্কই সলভ করতে পারবে না। তো এখান থেকে যেহেতু তোমাদের এই মহাকর্ষ বল থেকে অঙ্ক সবসময় পরীক্ষাতে গ এবং ঘ মার্কের কোশ্চেনে এসে থাকে 3 এবং 4 মার্কের জন্য, তাহলে এখন তুমি গাণিতিক ব্যাখ্যাটা খুব ভালো করে সূত্রে বুঝবে, তাহলে তুমি অঙ্কটি সলভ করতে পারবে।
তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রের যে ব্যাখ্যাটা সেটা দেখো, আমি 1 নম্বর পয়েন্ট দিছি, দুটি বস্তু ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলটা হবে দুটি বস্তু ভরের গুণফলের সমানুপাতিক। আমি এখানে গাণিতিকভাবে দেখিয়ে দিয়েছি F ইজ প্রপোর্শনাল m1 m2, মানে দুইটা বস্তু, একটা বস্তু ভর হচ্ছে m1, আরেকটা বস্তু ভর হচ্ছে m2। এই দুইটার গুণফল বলের সমানুপাতিক, এই দুইটার গুণফল বলের সমানুপাতিক। 2 নম্বর পয়েন্ট, আমি যেহেতু তোমাদের সূত্রগুলোকেও 3টা পয়েন্টে ভাগ করছি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই আকর্ষণ বলটা দূরত্বের বর্গ, দূরত্ব হচ্ছে d, এর বর্গ হচ্ছে স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে বিপরীত অনুপাত, উপরে 1 থাকবে, নিচে d স্কোয়ার থাকবে। তাহলে F ইজ প্রপোর্শনাল 1/d স্কোয়ার, F ইজ প্রপোর্শনাল 1/d স্কোয়ার। অর্থাৎ হচ্ছে এখানে ওইটা যেমন ভর এবং বল দুইটা সমানুপাতিক, এখানে কিন্তু ভিন্ন, বিপরীত মানে দূরত্ব যদি বৃদ্ধি পায় বলটা কমে যাবে, আর দূরত্ব যদি কমে যায় বলটা বৃদ্ধি পাবে, বিপরীত হবে। ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত। আর ব্যস্তানুপাত কীভাবে বুঝবো? উপরে 1 থাকলে সেটা বিপরীত অনুপাত বুঝবো। তাহলে যেহেতু 1/d স্কোয়ার আছে, তাহলে দূরত্ব যদি d এর মান যদি 2 হয়, d সমান যদি 2 হয়, তাহলে বল কয় গুণ হবে? তো বল F সমান হবে 1/2 স্কোয়ার, তার মানে 1/4। দূরত্বের d এর মান যদি 3 হয়, তাহলে বল হবে 1/3 স্কোয়ার, সমান হচ্ছে 1/3 তিরিখে 9। দূরত্ব যদি d এর মান যদি 4 হয়, তাহলে বল হবে 1/4 স্কোয়ার, তার মানে 1/16, 16 ভাগের 1 ভাগ। দূরত্ব মান যদি 5 হয়, তাহলে বলের মান হবে 1/5 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 1/25। এটা হচ্ছে দূরত্বের সাথে বলের সম্পর্ক, ব্যস্তানুপাতিক। শুধু ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুইটা টার্ম সূত্রে আমরা শিখে ফেললাম। 1 নম্বর হচ্ছে F ইজ প্রপোর্শনাল m1 m2, ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক আকর্ষণ বল। 2 নম্বর টার্মটা শিখলাম আমরা, F ইজ প্রপোর্শনাল 1/d স্কোয়ার, এই আকর্ষণ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং 3 নম্বর যে কন্ডিশনটা, সংযোজক সরলরেখা বরাবর, সেটা তো ওইখানে চিত্রের মধ্যে তোমরা দেখতেছো, সোজা সরলরেখা বরাবর ক্রিয়া করছে। এই যে m1 এবং m2 ভরের দুইটা বস্তু, দেখো m1 এবং m2 ভরের দুইটা বস্তু, মধ্যবর্তী দূরত্ব d, এবং এটা একটা স্ট্রেট লাইন বরাবর আকর্ষণ বলটা, এই যে Fটা ক্রিয়া করছে। তাহলে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এটা অনুপাতের সূত্র না সরে আমরা লিখতে পারি, দেখো এইখানে দিয়েছি F is proportional m1 m2 divided by d স্কোয়ার। আমরা লিখতে পারি কি F is proportional m1 m2 by d স্কোয়ার। অনেকের সমীকরণ 1 ধরো, সমীকরণ 2 ধরো, লেখো সমীকরণ 1 ও 2 হতে পাই, F is proportional m1 m2 by d স্কোয়ার, সেটাও হবে। অথবা তুমি যদি বলো অনুপাতের সূত্র অনুসারে F is proportional m1 m2 by d স্কোয়ার, সেটাও ঠিক আছে। অথবা তুমি ডাইরেক্ট লিখে দিলেও সেটাও হবে। তাহলে এই যে ইজ প্রপোর্শনাল সমানুপাতিক, সেটা উঠায় সেটা পরিবর্তে আমরা সমান আর জি বসাইছি, সমান এবং জি। তো সমান এবং জি বসাইছি, আর বাকি সব ঠিক আছে। তার মানে F সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার, F সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার। দেখো এই যে এই সূত্রটা, F সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার, এই সূত্রটি তোমাদের ব্রেনের মধ্যে সবাই নিয়ে নাও এখনই, এবং চটপট করে খাতার মধ্যে সূত্রটি লিখে ফেলো, কারণ একটু পরে আমরা এই সূত্রের প্রয়োগ দেখাবো এবং যেটা পরীক্ষা আসেই। তাহলে তোমরা এই সূত্র, F হচ্ছে বল, একক হচ্ছে নিউটন, জি হচ্ছে এখানে দেখো জি লিখছি সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলে মাধ্যাকর্ষণ ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক, এছাড়াও এর অনেক নাম আছে, সার্বজনীন ধ্রুবক, এছাড়া অনেক নাম আছে। তাহলে জি এর একটা মান আছে যেটা তোমাদের বইতে উল্লেখ নাই, কিন্তু পরীক্ষার মধ্যে যখন অঙ্ক আসে তখন তোমরা অনেকেই বিপদে পড়ে যাও। এই জন্য পরীক্ষার কোশ্চেনের মধ্যে আমরা যখন কোশ্চেন করে থাকি তখন জি এর এই মানটা দিয়ে দিই। সে মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যেহেতু পরীক্ষার সময় অনেক সময় এই
একক এই যে জি এর মানটা অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না, তোমরা অনেকেই কনফিউশনে ভোগো। এই জন্য যারা ভালো স্টুডেন্ট আছো তারা যদি পারো এই মানটা একটু মুখস্থ করে ফেলবে। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে আমরা এখানে এফ জানলাম, এফ হচ্ছে বল, যার একক হচ্ছে নিউটন। এখানে আমরা জানলাম হচ্ছে জি মহাকর্ষীয় ধ্রুবক বা মাধ্যাকর্ষণ ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক, এর একটা মান আছে যেটা অঙ্ক করার সময় লাগে। সেই মানটা অবশ্যই পরীক্ষার সময় দেওয়া থাকা উচিত। ইনকেস যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এইটা বাদ দিয়েও অঙ্কটি সলভ করা যায়, আমি একটু পরে দেখাবো। তাহলে জি এর মানটা একটু যদি তোমরা সম্ভব হয় তোমরা একটু মনে রাখবে। জি এর মানটি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর এখানে M1 হচ্ছে প্রথম বস্তুর ভর, এই যে দুইটা বস্তু, এটা হচ্ছে প্রথম বস্তুর ভর M1, ভরের একক তো কেজি তোমরা জানোই। M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, ভরের একক কেজি। এবং ডি হচ্ছে দূরত্ব, ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, দূরত্বের একক হচ্ছে মিটার। দেখি তাহলে তোমরা আমাদের সাথে কে কে যুক্ত আছো এবং সূত্রটা তোমরা সবাই শিখছো কিনা সে বিষয়ে আমাকে কমেন্টসে এখনই জানিয়ে দাও। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, অনেক স্টুডেন্ট বা শিক্ষার্থী যুক্ত হয়েছে। আলিসা রহমান আমাদের সাথে আছে, লেখছে আসসালামু আলাইকুম স্যার। আমাদের সবার শ্রদ্ধেয় মোজাহিদ স্যার আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে আমার খুবই জনপ্রিয় একজন টিচার, যার আদর্শ আমরা অনেক সময় ফলো করি, মজিদ স্যার। উনি লিখছে নাইস প্রেজেন্টেশন। রফিকুল ইসলাম রুদ্র আছে, অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে। আমাদের সাথে ইকবাল হাসান স্যার আছে, আনসারি স্যার আছে, এছাড়াও আছে নাহিদ। অনেক স্টুডেন্ট, এমডি নাফিজুর রহমান ক্লাস 8, এটা ক্লাস 8-এর ক্লাস, এটা ক্লাস 8-এর ক্লাস, সপ্তম অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ। সুমন মোস্তাফিজ স্যার লিখছে নাইস প্রেজেন্টেশন। এছাড়াও আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে। তাহলে আমরা সূত্রটা যেহেতু শিখে ফেললাম সবাই, এফ সমান জি M1 M2 বাই ডি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটির প্রয়োগে চলে যাব। সূত্রটির প্রয়োগ দেখো, আমি এখানে দিছি M1 একটি বস্তুর ভর দিছি 20 কেজি এবং M2 আরেকটি বস্তুর ভর দিছি 30 কেজি এবং আকর্ষণ বল দিছি F এবং দূরত্বের মান দিয়ে আছে 10 মিটার, দূরত্বের মান দিয়ে আছে 10 মিটার। তাহলে এখান থেকে F এর মানটা তোমরা বের করে ফেলো, দেখি তোমরা এটা পারো কিনা। তাহলে সূত্রটা কি, F সমান জি M1 M2 বাই ডি স্কোয়ার। যদি তোমরা এটা সলভ করতে পারো তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দাও F সমান জি M1 M2 বাই ডি স্কোয়ার। এখানে জি তোমরা রেখেও করতে পারবে, জি এর মান বসিয়েও করতে পারবে। আমি দুইটাই একটু পরে দেখাবো, তোমরা আগে সবাই চেষ্টা করো। M1 এর মান হচ্ছে 20 কেজি, এই যে M1 এর মান হচ্ছে 20 কেজি, M2 এর মান হচ্ছে 30 কেজি, দূরত্বের মান হচ্ছে 10 মিটার এবং আকর্ষণ বল F এর মান হোয়াট, এটার মান তোমরা সবাই বের করে আমাকে জানিয়ে দাও, দেখি তোমরা কেউ সলভ করতে পারো কিনা। আচ্ছা, সবাই একটু চেষ্টা করতে থাকো। তো সূত্রটা তো আমরা একটু আগে শিখেই ফেললাম, ঠিক আছে। আমরা প্রথম একটি অঙ্ক এই ধরনের তোমাদের করিয়ে দিই, এরপরে যেটা সেটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব। একটি অঙ্ক দেখালে তোমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখান থেকে দেখো তোমাদের কিন্তু দুইটা প্রশ্ন আসে, গ মার্কের কোশ্চেন বলে এরকম একটা চিত্র দিয়ে বলে এফ এর মান বের করো, এবং ঘ মার্কের কোশ্চেন দিয়ে বলে যে বস্তু, এই যে বস্তু দুইটির দূরত্ব 3 গুণ হলে আকর্ষণ বলের মান কীরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। তো এটা ঘ মার্কের কোশ্চেনে আসে, এটা গ মার্কের কোশ্চেনে। তাহলে এখান থেকে কিন্তু দুইবার এফ এর মান আমাদের বের করতে হবে। গ এর ক্ষেত্রে এফ এর মান বের করতে হবে, ঘ এর ক্ষেত্রে এফ এর মান বের করে হয় তোমরা বিয়োগও করতে পারবে অথবা পার্থক্য ভাগও দেখিয়ে দিতে পারবে। তাহলে প্রথমটা আমি একটি তোমাদের দেখাই দিই, বাকিটা আমি বাড়ির কাজ তোমাদের দিব। তাহলে দেখো তোমাদের মানগুলো তো অবশ্যই চিত্রের মনে আছে। প্রথম বস্তুর ভর M1 ছিল 20 কেজি আর M2 মান ছিল 30 কেজি।
তাহলে আমি দেখো এখানে দিয়েছি M1 সমান 20 কেজি, M2 দিয়েছি 30 কেজি এবং মধ্যবর্তী দূরত্ব দিয়েছি 10 মিটার। আমি কিন্তু এটা ইচ্ছা মতো দিইনি, তোমাদের আগে যে চিত্রটি দেখিয়েছি তোমরা হয়তো বা খাতার মধ্যে সেটা অনেকেই অঙ্কন করে ফেলছো। দুইটা বস্তু দিয়েছিলাম, একটা হচ্ছে M1 20 কেজি, M2 30 কেজি এবং দূরত্ব D। প্রথম ক্ষেত্রে বলের মান বের করতে হবে, এরপরে দূরত্বটাকে আমরা চেঞ্জ করে দূরত্বকে 3 গুণ করে আবার বলের মান বের করে পার্থক্য বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এই অঙ্কটি আমি দুইভাবে সলভ করব। যেহেতু তোমরা অনেকেই কনফিউশনে ভুগো, জি এর মানটা অনেকেই জানো না, অনেকেই এটা কঠিন মনে হয়, এই জন্য আমি প্রথমে কঠিনটা করব তারপর সহজটা করব। তাহলে দেখো জি এর মানটা আমরা জানি, এটা তোমরা পারলে মুখস্থ করে ফেলবে। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এককটা না জানলেও হবে, শুধু মানটা, যেহেতু ক্লাস 8 মানটা জানলেই হবে। তাহলে এই মানটা দেখো আমি মুখস্থ বলতেছি, তাহলে 1 মিনিট লাগবে, তোমরা সবাই মুখস্থ করে ফেলবে। তাহলে আমাদের যে আকর্ষণ বলের সূত্র, নিউটনের মহাকর্ষ বল, যেটা F সমান G M1 M2/d², সেই সূত্রটা আমরা এখানে বসিয়েছি। সেই সূত্রের মধ্যে এখন এই মানগুলো বসাই দিব। এই সূত্রের মধ্যে মানগুলো দেখো আমি এখানে বসাইছি। জি এর মান কত, জি এর জায়গায় এই জি এর মান এখানে বসাইছি 6.673 ইন্টু 10⁻⁻11। এরপরে আমি এখানে বসাইছি M1 এর মান 20 কেজি, M2 এর মান 30 কেজি এবং দূরত্বের মান 10 মিটার, যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিছি। তাহলে এটাকে যখন আমরা হিসাব করব তখন এটা মান পাবো হচ্ছে 4 ইন্টু 10⁻⁻10 নিউটন। বলের একক হচ্ছে নিউটন। এটা তোমরা ক্যালকুলেটর টিপে সহজেই এই মানটা বের করে ফেলতে পারবে। এই দুইটাকে গুণ করবে, এই দুইটাকে গুণ করে এই 10 স্কোয়ার মানে দুইটাকে গুণ করলে হয় হচ্ছে 600, আর 10 স্কোয়ার মানে 100, তাহলে হয় হচ্ছে 6। এখানে হয় 6, এই 6-এর সাথে 6.673 ইন্টু 10⁻⁻11 গুণ দিবে, এই মানটা চলে আসবে। এরপরে আমরা চলে যাই, খেয়াল করো আমি তোমাদের বলছি একই অঙ্ক আমি দুইটা নিয়মে দেখাবো। প্রথমে ওই যে অনেকে তোমরা জি এর মান জানো না, পরীক্ষার মধ্যে আনসার দিতে পারো না, অনেক সময় থাকে না জি এর মান দেওয়া, এই কারণে আমি এখানে তোমাদের ওই জি এর মানটা রেখেই, জিটা আমি মানটা বসাবো না, মানটি না বসিয়ে এই অঙ্কটি আমরা করব। সেক্ষেত্রে মান কিন্তু আগেরটা মতো হবে না, কারণ ওইখানে তো যে মানটা হয়েছে ওই যে এখানে যে দূরত্ব এবং এই ভরদ্বয়কে এই যে 20 এবং 30কে গুণ করে সেটা 100 দিয়ে ভাগ করে যেটা হয়েছে, এর সাথে 6.673 ইন্টু 10⁻⁻11 গুণ করে এখন তো আমি জি এর মান বসাচ্ছি না। তাহলে জিটাকে তুমি জি রেখে দাও, জিটাকে জি রেখে দাও, এরপরে গুণ চিহ্ন দিয়ে দাও, M1 এর মান বসিয়ে দাও 20 কেজি, M2 এর মান বসিয়ে দাও 30 কেজি, ডিভাইডেড বাই 10 মিটার হোল স্কোয়ার। তাহলে এটাকে তুমি হিসাব করো, 20 ইন্টু 30 হয় হচ্ছে 600, আর 10 হোল স্কোয়ার হয়েছে 100। 600কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। তাহলে 6, এই এখানে জি ছিল, এই জিটাকে রেখে দিছি, 6G নিউটন, 6G নিউটন, 6G নিউটন। আমি এখানে নিউটনটা লিখিনি, অনেকে তোমরা কনফিউশন পড়ে যাবে। 6G এটার মান হলো, এখানে কিন্তু জি এর মানটা আমরা এই একই অঙ্ক আগেরটা আছে 4 ইন্টু 10⁻⁻10 এত নিউটন, সেটা যখন কিনা জি এর মানটা আমরা না বসিয়ে সেই অঙ্কটা করেছি তখন সেটার মান আসছে 6G। তার মানে মহাকর্ষীয় ধ্রুবক জি, সেটাকে আমরা মান বসিয়ে নেই। তাহলে তোমরা এটা মনে রাখবে, আমি একটু পরে স্মরণ করে দিব। এরপরে দেখো পরের স্লাইডে আমরা চলে যাই। পরের যে ম্যাথটি ছিল সেটা ছিল হচ্ছে দূরত্বকে 3 গুণ করা হলে বলের মানে কী ধরনের পরিবর্তন হবে সেটা বিশ্লেষণ করো। তাহলে আগে দূরত্ব ছিল যে সিন প্যাসেজ, সেটার মধ্যে ছিল হচ্ছে 10 মিটার। তাহলে 10-এর সাথে এখন আমাদের কি করতে হবে, 3 গুণ করতে হবে। 10-এর সাথে আমি 3 গুণ করলাম, হলো 3×10 30 মিটার। তো 3×10 30 মিটার আমি ওই যে নিউটনের মহাকর্ষ সূত্র F সমান G M1 M2/d², সেটার মধ্যে আগের মানগুলো, M1 এর মান 20 কেজি, M2 এর মান 30 কেজি, আর এখানে দূরত্বটা চেঞ্জ হবে। দূরত্ব হচ্ছে 30 মিটার, দূরত্ব হচ্ছে
30 মিটার। তাহলে আগের নিয়মে তোমরা সেইভাবে একই নিয়মে মানটা বসিয়ে দাও। তাহলে আমি প্রথমে জি এর মান বসিয়ে করব, তারপর জি এর মান না বসিয়ে করব। তাহলে 6 পয়েন্টস, এটা আগেরটা যেহেতু এফ ধরেছি, এটাকে তুমি F1 ধরতে পারো অথবা এফ প্রাইমও ধরতে পারো। আমি এখানে এফ প্রাইম ধরেছি। তাহলে 6.673 ইন্টু 10⁻11 এই মানটি আমি এখানে বসিয়েছি, ইন্টু M1 এর মান 20, M2 এর মান 30। ভর দরের কোনো পরিবর্তন হয় নাই, শুধু দূরত্বটাকে আমরা এখানে চেঞ্জ করছি। দূরত্ব হচ্ছে 3 গুণ, আগে ছিল 10 মিটার, সেটা হয়ে গেছে 10 ইন্টু 3 ইন্টু হয়েছে 30 মিটার। তাহলে 30 মিটার হোল স্কোয়ার। এটাকে যদি তোমরা ক্যালকুলেটর টিপো তাহলে অ্যাপ্রক্স মান আসে 4.45 ইন্টু 10⁻11 এত নিউটন। এখন এটা তো আমি জি এর মান, এখানে দেখো আমি জি এর মান বসিয়ে এই অঙ্কটি দেখেছি। এখন এই অঙ্কটিও আমরা জি এর মান না বসিয়ে দেখাবো, যাতে তোমাদের খাতার মধ্যে তোমরা লিখে রাখবে, যে নিয়মটা তোমাদের কাছে সহজ লাগে সেভাবেই তোমরা পরীক্ষায় দিবে। আমি এখানে জি এর মান বসিয়েছি কারণ অনেক অঙ্কে জি এর মান না বসিয়ে করতে একটু অনেক স্টুডেন্ট বিপদে পড়ে যায়। এখানে দেখো আগে এফ প্রাইমকে আমরা যে দ্বিতীয় ক্ষেত্রে যে আকর্ষণ বল এফ প্রাইম পেলাম, সেটাকে আমি প্রথম ক্ষেত্রে যে আকর্ষণ বল সেটা দিয়ে ভাগ করেছি। ভাগ করে এফ প্রাইমের মান ছিল কত, এফ প্রাইমের মান এখন বের করছি 4.45 ইন্টু 10⁻11 নিউটন। আর আগে যে অঙ্কটি করলাম ফার্স্টে ওই যে 10 মিটার দূরত্ব দিয়ে, সেটা আনসার ছিল, বলের মান ছিল 4 ইন্টু 10⁻10 নিউটন। এটাকে ভাগ করলে 0.111 না, আরও 1 আসে, 0.1111 এরকম আসতে থাকে, যেটা হচ্ছে 9 ভাগের 1 ভাগ। যেটা হচ্ছে কি 9 ভাগের 1 ভাগ। অর্থাৎ দূরত্ব 3 গুণ হলে বলের মান হবে, যেহেতু বলের সাথে দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের মান 3 হলে বলের মান হবে 1/3 স্কোয়ার, তার মানে 1/9। দেখো এখন সেই অঙ্কটি আমরা জি এর মানটা, এই যে দূরত্বের মান যে 3, সেটাই আমরা জি এর মানটা না বসিয়ে করব। জি এর মানটা না বসিয়ে আমরা এই অঙ্কটি করব এবং একই রেজাল্ট আসবে। দেখো দূরত্ব 3 গুণ হলে, তাহলে আমরা ডি সমান দিছি 10 ইন্টু 3 সমান হচ্ছে 30 মিটার। আকর্ষণ বল এফ প্রাইম সমান হচ্ছে জি M1 M2 বাই ডি স্কোয়ার। এখানে দেখো এই জি এর মানটা আমি চেঞ্জ করিনি, জি এর মান জি রেখে দিছি। M1 এর মান হচ্ছে 20, এখানে 20, M2 মান হচ্ছে 30 এবং দূরত্বের মান হচ্ছে, যেহেতু দূরত্ব 3 গুণ হয়ে গেছে, 30 হোল স্কোয়ার, যেটাকে 30 ইন্টু 20 ইন্টু 30 হচ্ছে 600, 600কে 30 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 3 9, 900, 600কে 900 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 0.666 এরকম 8টা 6 7 এত। জিটাকে জি রেখে দিচ্ছি, জিটাকে জি এত নিউটন। এখন এই দুটাকে ভাগ করো আগের নিয়মে, এফ প্রাইম ডিভাইডেড বাই এফ। তাহলে এই যে এফ প্রাইমের মান, এই যে এটা পেলাম 0. এই যে এতগুলো 6 7 জি ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে যে আকর্ষণ বল যেটা বের করছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে জি এর মান বসিয়ে তারপর জি এর মান না বসিয়ে, সেখানে পাইছিলাম 20 ইন্টু 30 ডিভাইডেড হচ্ছে 10 স্কোয়ার, তার মানে 600 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 6G। এই 6G যেটা, সেটা এটা দিয়ে ভাগ করলে ওই একই মান আসে 0.1111, যেটা হচ্ছে 9 ভাগের 1 ভাগ, যেটা হচ্ছে 9 ভাগের 1 ভাগ। তার মানে দূরত্ব যদি দূরত্বের মান যদি হয় 3 গুণ, তাহলে আকর্ষণ বলের মান হবে 9 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ। তো এই অঙ্কটি আমরা সলভ কেন দুইভাবে করালাম, কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষা হলে জি এর মান অনেক সময় না দেওয়ার কারণে অথবা না জানার কারণে অনেকেই এই কোশ্চেনটা আনসার দিতে পারে না। এখানে কিন্তু দুইটা নিয়মে দেখানো হয়েছে, যেটা গ এবং ঘ মার্কের কোশ্চেনে আসে, একটা চিত্র দিয়ে দেয়, সেখান থেকে বলে যে এফ এর মান হোয়াট, দুইটা বস্তু কণার ভর দেওয়া থাকে, M1 এর মান 20, M2 এর মান 30, দূরত্ব হচ্ছে 10 মিটার, আকর্ষণ বলের মান কত, গ মার্কের কোশ্চেনে। এবং ঘ মার্কের কোশ্চেনে সেটা আকর্ষণ দূরত্ব চেঞ্জ করে দেয় অথবা ভর অনেক সময় চেঞ্জ করে, দূরত্বের মান 3 গুণ, আমি এখানে দিচ্ছি 3 গুণ, তার মানে
ডি এর মান আগে ছিল 10 পরে হয়ে গেছে 30, সেক্ষেত্রে 2টা করে অনেকে বিয়োগ করো অনেকে ভাগ করো, যেহেতু জি এর মান নিয়ে মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মান যেটা 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অনেকেই সেটা জানো না, এজন্য তোমাদের এই দুইটা প্রত্যেকটা দুইভাবেই দেখানো আছে, যা যেভাবে খুশি তোমরা এটি খাতার মধ্যে সলভ করে নিবে। এবং এই ধরনের কোশ্চেন তোমাদের প্রায়ই দেখবে পরীক্ষায় আসে, এর জন্য তোমরা বাসায় এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে আমি একটু ব্যতিক্রম বিষয় দিয়েছি, যে পৃথিবীর ভর এবং তার অভিকর্ষ বল এই সম্পর্কে আমাদের কোরআনটা যে একটা বিজ্ঞানময় কোরআন, সেটা সম্পর্কে আমি আমার কাছে আসলে এই জিনিসটা ভালো লাগছে, এই কারণে এখানে উল্লেখ করেছি। এখানে দেখো সূরা জিলজাল আয়াত নম্বর হচ্ছে 99-2, সেখানে বলছে পৃথিবী তার আপন বোঝাসমূহ বের করে দিবে। তার মানে কি, ভরসমূহ কী করে দিবে? বের করে দিবে। অন্য একটি আয়াতে মন রাব্বুল আলামিন দেখো সেখানে উল্লেখ করছে, আমি তোমাদের দেখাই, এটা যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে। সূরা 84 নম্বর সূরা আয়াত হচ্ছে 3-4। তো এইটা দ্বারা আসলে কি বোঝাইছে? এইটা দ্বারা বোঝাইছে যে মহাকর্ষ সূত্রের যে ব্যাখ্যা আমরা একটু আগে জেনে আসলাম, সেটা অভিকর্ষের ক্ষেত্রে এবং পৃথিবীর ব্যাসার্ধ যখন আর হবে তখন সেটা দেখো ওই যে F সমান G, পৃথিবীর ভর হচ্ছে M এবং বস্তুর ভর হচ্ছে ছোট হাতের M, পৃথিবীর ভর বড় হাতের, যেহেতু পৃথিবী অনেক বড় এই জন্য পৃথিবীর M এবং বস্তুর ভর হচ্ছে ছোট হাতের M, সেটা ওই M1 M2 পরিবর্তে বসে গেছে এবং যেটা D ছিল সেটা আবিষ্কার, আমি একটু পরে ব্যাখ্যা দিব এটা, সেটা দিয়ে এটা আমি একটু জাস্ট তোমাদের, আমাদের বিজ্ঞানটা আমরা অনেকেই বিজ্ঞান পড়ি, কিন্তু বিজ্ঞানটা আসলে মহান আল্লাহরই একটা সৃষ্টি, যেটা আমাদের কোরআনের মধ্যে সব কিছুই উল্লেখ রয়েছে। আমরা এর পরের স্লাইডে চলে যাই। দেখো এখান থেকে আমরা জানবো অভিকর্ষ ত্বরণ। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা প্রায়ই আসে, যেটা হচ্ছে জি এর মান, অভিকর্ষ ত্বরণের ছোট হাতের জি। অভিকর্ষ ত্বরণ কি সেটা আগে বলে নেই। আমরা তো সবাই জানি যে বেগ বৃদ্ধি পেলে সেটা ত্বরণ হয়, বেগ বৃদ্ধি পেলে সেটা কি হয়? ত্বরণ হয়। কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে যখন মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর বেগ বৃদ্ধি পায় সেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। ধরো তুমি একটা কলম হাতে থেকে নিচে ফেলে দিলা, সেটা কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে সেটা নিচে পড়লো। অভিকর্ষ বলে মানে পৃথিবীর আকর্ষণ বল সেটাকে নিচের দিকে টানছে। আমি প্রথমেই কিন্তু ওই নিউটনের আপেল পড়ার যে কাহিনীটা, কল্পিত কাহিনীটা বলছে, সেটার মধ্যে এগুলো ব্যাখ্যা দিয়ে আসছি। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলে অভিকর্ষ ত্বরণ, যেটাকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একটি মান আছে, এর একটি মান হচ্ছে 9.8, অনেক সময় 8-1ও থাকে আদর্শ মান, 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তোমাদের কোশ্চেনে মার্কের কোশ্চেনে আসে জি এর মান 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়, সেটা আসলে দেখো এই যে তুমি সংজ্ঞাটা যেটা শিখছো সেটাই কিন্তু এখানে দেখো জি এর মান আমি লিখেছি 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায়। এখানে দেখো আমি ওই যে সংজ্ঞা থেকে যা লিখছি, যে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ, দেখো এখানে লিখে দিয়েছি ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ, এই পর্যন্ত যে সংজ্ঞাটা সেটাই বেগ প্রতি সেকেন্ডে 9.8, এখানে তোমরা ভুল করো মিটার বাই সেকেন্ড বৃদ্ধি পায়। কারণ হচ্ছে এটা কিন্তু বেগের একক হচ্ছে মিটার বাই সেকেন্ড, আর ত্বরণের একক হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তো যখন কিনা প্রশ্নের মধ্যে তুমি অ্যাপ্লাই করছো জি এর মান 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ। এখানে দেখো এই যে লাল কলমে আমি বেগ লিখে তখন লিখছি প্রতি সেকেন্ডে, ওই সেকেন্ডটা প্রথমে চলে আসছে প্রতি মানে ভাগ, প্রতি সেকেন্ডে 9.8 মিটার বাই সেকেন্ড বৃদ্ধি পায়। আর একটু আগে যে এটা দেখালাম পৃথিবীর ভর আর ভর এম, ব্যাসার্ধ আর এবং মহাকর্ষীয় ধ্রুবক জি হলে আমরা ওই নিউটনের মহাকর্ষ সূত্রকে আমরা একটু পরিবর্তিত রূপ অভিকর্ষের ক্ষেত্রে সেটা আমি ব্যাখ্যা একটু পরে দিব। জি সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, একটু পরে আমি ব্যাখ্যা দিব। তো এখানে জি এর মান 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার,
এইটা তোমরা একটু দেখো। এই ফাঁকে আমি আমার সাথে কারা কারা যুক্ত আছে এটা একটু দেখে নেই। আমার সাথে অনেক শিক্ষার্থী এখন যুক্ত আছে। আমার সামনে আমার শ্রদ্ধেয় স্যার, আমাদের শিফট ইনচার্জ স্যার শোয়েব স্যার আমাদের সাথে আছে। ধন্যবাদ স্যারকে যে উনি আমাদের ক্লাসটা দেখছে। আমার সাথে যুক্ত আছে আমার ভার্সিটি ফ্রেন্ড, আমরা জগন্নাথে একসাথে পড়েছি, সোলাইমান মিয়া। ও এখন ইউএসএতে আছে, ওইখান থেকেও আমার ক্লাস ওইখান থেকে দেখছে। এছাড়াও অনেকেই যুক্ত আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা দেখো, এখানে আমি একটু কয়েকটা জিনিস আমি তোমাদের দেখাবো। দেখো, একটি বাচ্চা একটা বল নিয়ে খেলতেছে। নিচেটা অবশ্যই তো তুমি পৃথিবীর একটা গোলক দেখানো হয়েছে। বলটি কেন নিচের দিকে কেন আসছে কেন? তো এর আনসার হচ্ছে পৃথিবী বলটিকে নিচের দিকে টানছে। কোনো বস্তুই যখন উপর থেকে ফেলে দেওয়া হয় সেটা নিচের দিকেই পড়ে, কারণ পৃথিবীর আকর্ষণ বল সেটা নিচের দিকে টানতে থাকে। এরপরে দেখো, সেখানে আমি দিছি বলটি ও কি পৃথিবীকে আকর্ষণ করছে। এখানে দেখো, বলটি পৃথিবীকে আকর্ষণ করছে। বলটিকে পৃথিবী আকর্ষণ, পৃথিবীর প্রত্যেকটা বস্তুই একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এরপরে দিছি বলটির টানে পৃথিবী বলের কাছে আসছে না কেন? বলটির টানে পৃথিবী বলের কাছে আসতেছে না কেন? কারণ বলটা তো অনেক ছোট আর পৃথিবীটা অনেক বড়। পৃথিবীটা অনেক বড়, তো বলটির তুলনায় পৃথিবী অনেক বড়। এই কারণে বলটির টানে পৃথিবী বলের কাছে আসছে না। এরপরে দেখো, পৃথিবীর সকল জায়গায় কি এরূপ ঘটনা ঘটে? হ্যাঁ, পৃথিবীর সকল জায়গায় এরূপ ঘটনা ঘটে। তাহলে যে কোনো বস্তুর উপর পৃথিবীর এই আকর্ষণ বলকেই আমরা কি বলবো? অভিকর্ষ। আমি প্রথমেই তোমাদের অভিকর্ষ পড়িয়ে আসছি। পৃথিবীর সাথে যে কোনো একটি বস্তুর আকর্ষণকেই বলে হচ্ছে অভিকর্ষ। আমি এক্সাম্পলগুলো প্রথমে দিয়ে আসছি। দেখো, এখানে একটা চিত্র দেখাইছি। সেখানে দেখো, একটা উঁচু একটি দেয়ালে একটি বাচ্চা খেলতেছিল, হঠাৎ করে তার হাত থেকে বলটি নিচে পড়ে গেল। সেটা অভিকর্ষ বলের প্রভাবেই কিন্তু নিচে পড়েছে। তাহলে গতিবেগের পরিবর্তন হচ্ছে, এটা কিসের জন্য হয়েছে? অভিকর্ষ বলের জন্য। এই বেগের এই পরিবর্তনকে কি বলবো আমরা? অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা একটু আগে জি দ্বারা প্রকাশ করেছি, যেটাকে আমরা ছোট হাতের জি দ্বারা প্রকাশ করেছি। দেখো, জি এর মান এটা আমরা একটু দেখব। জি এর একটা ইকুয়েশন আছে তোমাদের বইতে, সেইটা ছোট হাতের জি। সেটা দেখো, বালকটি পৃথিবীর কোন দিকে টানছে? তার কেন্দ্রের দিকে কিন্তু টানছে। এরপরে দেখো যে চিত্রটা দেখাবো, এখানে দেখো, বালকের একটি ভর আমি ধরে নিলাম এম, প্রযুক্ত বলের মান হচ্ছে এফ। আমরা সূত্র জানি, বল এফ সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এম ইন্টু জি, এম ইন্টু জি। এরপর দেখো, পৃথিবীর ভর, এখানে পৃথিবীর ভর, যেহেতু পৃথিবীটা অনেক বড়, একটু আগে আমি দেখে আসলাম। এখন পৃথিবীর ভরটা আমরা ধরছি বড় হাতের এম, এবং বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে যেটা, সেটাকে ধরছি আমরা ডি। তাহলে মহাকর্ষ সূত্র আমরা একটু আগে যেটা শিখে আসলাম, মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ সেটা মহাকর্ষ, সেটা শিখে আসলাম এফ সমান জি, ছোট হাতের M1 আর M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। সেটা অভিকর্ষের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। অভিকর্ষের ক্ষেত্রে সেই সূত্রটাই থাকবে, কিন্তু এখানে এই যে দুইটি বস্তু কণা ভর ছিল, তার মধ্যে একটি পৃথিবী হবে, একটি পৃথিবী হবে। তাহলে সেই কনভার্টেড সূত্রটা একটু দেখো, এফ সমান জি। দেখো, পৃথিবীর ভর হচ্ছে এম, বস্তুর ভর হচ্ছে পৃথিবীর বড় হাতের এম, বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। একটু আগে আমি একটা সূত্র দেখাইছি, যদিও লাইভ ক্লাসে এত ডিটেলভাবে দেখাইতে অনেক কষ্ট হয়ে যায়। তাহলে একটু আগে আমি সূত্র দেখাইছি এফ সমান এম জি, এফ সমান এম জি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এখানে এই এফ এর জায়গায় আমি ওই এম জিটা বসিয়ে দিয়েছি, এম ছোট হাতের এম ছোট হাতের জি। তাহলে এইদিকে এম, এইদিকে যে এম, সেটা দেখাই দিলে তোমাদের জন্য ভালো হতো, সেটা কাটা গেছে। তাহলে আমাদের সেখানে রয়েছে জি সমান জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে জি ও এমকে পরিবর্তন করা যাবে, তাহলে
দেখো অভিকর্ষ ত্বরণ জি এর মান কিসের উপর নির্ভর করে? দুইটাই যেহেতু পৃথিবী এবং মহাকর্ষ দুইটাই ধ্রুবক, তাহলে অভিকর্ষ ত্বরণ, তাহলে এখানে বাকি আছে একটা জিনিস দূরত্ব। তাহলে অভিকর্ষ ত্বরণ দূরত্বের উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে। এখানে তোমাদের বইতে দেখবে একটি লাইন লেখা আছে, অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? সেখানে এই ব্যাখ্যাটা অনেক সময় পরীক্ষায় চায়, তোমরা একটু এটা বাসায় একটু দেখবে। এরপরে দেখো, আমরা তো জানি আসলে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার না, মেরু অঞ্চলে একটু চাপা আছে। দেখো আমি এখানে উত্তর গোলার্ধ দেখাইছি, সেখানে এই যে বিষুব অঞ্চল দেখানো হয়েছে, এরপর এই যে বিষুব অঞ্চল, এরপর হচ্ছে এটা হচ্ছে মেরু অঞ্চল, এরপর দেখানো হয়েছে যে ক্রান্তীয় অঞ্চল। এই পৃথিবী যেহেতু একটা সুষম গোলক নয়, মেরু অঞ্চলের দিকে একটু চাপা আছে, এই কারণে কিন্তু ওই যে অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু সব জায়গায় সমান না, জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেটা আমরা একটু জানতে চেষ্টা করব, কেন জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। আমরা কিন্তু একটা সূত্র দেখে আসছি, খেয়াল করো। দেখো এখানে দেখো, ক্রান্তীয় অঞ্চলে ব্যাসার্ধ আর বিশ্ব অঞ্চল সব পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে জি এর একটা ইকুয়েশন আমরা একটু আগে করলাম, জি সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কিন্তু পৃথিবীর ব্যাসার্ধর ক্ষেত্রে এখানে পৃথিবীর যেহেতু বড়, সেখানে ওই দূরত্বটাকে আমরা ডি এর পরিবর্তে আর দ্বারা চেঞ্জ করে নিলাম, তাহলে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সূত্র অনুসারে আসলে জি এর মান যে বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, অভিকর্ষ ত্বরণের মান যে বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, সেটা কিন্তু তোমরা সহজেই বলতে পারবে। কারণ এখানে দেখো, এই যে অভিকর্ষ ত্বরণ জি, সেটা এই যে আর স্কোয়ারের সাথে বিপরীত অনুপাত আছে, আর স্কোয়ারের সাথে বিপরীত অনুপাত, তার মানে জি ইজ প্রপোর্শনাল 1/r স্কোয়ার, 1/r স্কোয়ার। তার মানে আমি দেখলাম বিপরীত অনুপাত, একটু আগে মহাকর্ষের সূত্রের সময় তোমাদের ব্যাখ্যা দিয়ে আসছি যে বিপরীত অনুপাত হচ্ছে যখন পৃথিবীর ব্যাসার্ধ আর বৃদ্ধি পাবে, তখন অভিকর্ষ ত্বরণ জি এর মান কমে যাবে, অথবা পৃথিবীর ব্যাসার্ধ যখন কমে যাবে, তখন জি এর মানটা বেড়ে যাবে, তখন জি এর মানটা বেড়ে যাবে। তাহলে দেখো আমরা এইটা দ্বারা আমরা এই ব্যাখ্যাটা দিতে থাকি। দেখো আমি একটু মান দিতেছি, খেয়াল করো, জি এর মান আমরা 3টা মান দিলাম। দেখো জি এর মান হচ্ছে আমরা বিষুব অঞ্চলে দিলাম কত, 9.78, আর ক্রান্তীয় অঞ্চলে দিলাম হচ্ছে 9.80, এবং একটু আগের স্লাইডে চলে যাই, এবং মেরু অঞ্চলে দিলাম কত, সেটা 9.832। কেন? আমরা জানি যে মেরু অঞ্চলে বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি থাকে বলে জি এর মান কমে যায়। ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণের সাথে ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ বেশি বলে জি এর মানটা কমে যায়। এখন এই জন্য বিষুব অঞ্চলে জি এর মানটা হয়েছে 9.78 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর বিষুব অঞ্চল থেকে যখন মেরু অঞ্চলের দিকে আসতে থাকে, তখন ব্যাসার্ধ কমে যায়, বিধায় হচ্ছে জি এর মানটা বেড়ে যায়, সেটা হয় 9.832। আর ক্রান্তীয় অঞ্চলের দিকে জি এর মানটা হয়েছে 9.80। এই সবগুলা মান হিসাবের ক্ষেত্রে, এতগুলা মানের ক্ষেত্রে, গাণিতিক হিসাবের ক্ষেত্রে জি এর একটি আদর্শ মান ধরা হয়, যেটা হচ্ছে 9.8 অথবা 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমি আজকে ভর ওজন নিয়ে পড়াবো না, জাস্ট একটু তোমাদের টাচ দিয়ে রাখবো, ভর এবং ওজন একটু টাচ দিয়ে রাখবো। নেক্সট ক্লাসে আমি এখান থেকে যদি সুযোগ আমাদের আসে, তাহলে তোমাদের ভর এবং ওজন নিয়ে, ওজনের তোমাদের অঙ্ক আছে, একসাথে 2টি অঙ্ক করা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এই কারণে আমি আজকে এটা করাবো না, জাস্ট একটু টাচ দিব। এবং লিফটের কোশ্চেন আছে, লিফটে কেন ওজনহীন মনে হয়, ওজনহীনতা, লিফটে থেকে 4টা কোশ্চেন আসে, যেটা অনেকে কনফিউশনে পড়ে যায়, এটা আগামী ক্লাসে আমরা দেখাবো। এখন আমরা ভর ওজনের একটু হালকা জেনে নেই। ভর হচ্ছে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ, মোট পদার্থের পরিমাণ। আর ওজন হলো পৃথিবীর আকর্ষণ বল। ভর কখনো চেঞ্জ হয় না, ভর কখনো চেঞ্জ হয় না। ধরো আমার ভর আছে এখানে 70 কেজি, চাঁদে গেলেও আমার ভর কত কেজি থাকবে? 70 কেজি থাকবে। আর ওজন কিন্তু ওজন হচ্ছে বিভিন্ন স্থানে কি হয়, বিভিন্ন হয়। আমার ওজন এবং চাঁদে গেলে আমার ওজন দুইটা ভিন্ন হবে।
ভর মৌলিক রাশি, আর ওজন হচ্ছে যৌগিক রাশি। ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, আর ওজনের একক হচ্ছে নিউটন। ভর সাধারণ নীতি দ্বারা মাপা যায়, আর ওজন মাপার জন্য স্প্রিং নীতি ব্যবহার করা হয়। তাহলে আজকে যে ক্লাসটি তোমাদের অষ্টম শ্রেণীর পৃথিবী এবং মহাকর্ষ অধ্যায় থেকে নিয়েছি, সেখান থেকে তোমাদের একটু আমি সামারি করে দিই যে সেখান থেকে যে বিষয়গুলো বেশি জোর দিবে, সেটা বেশি জোর দিবে হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং তার প্রয়োগ। এখানে আমি তোমাদের 2টি অঙ্ক সলভ করিয়েছি 2টা নিয়মে। সেই অঙ্কটা তোমরা খুব ভালো করে সলভ করবে, পাশাপাশি ক মার্কের জন্য সংজ্ঞাগুলো শিখবে, মহাকর্ষ কী অথবা অভিকর্ষ কী। খ মার্কের জন্য শিখবে হচ্ছে জি অভিকর্ষ, তখন জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কী বুঝো। এখানে আরেকটা খ মার্কের কোশ্চেনে দেয় মহাকর্ষ এক ধরনের অভিকর্ষ ব্যাখ্যা করো। কারণ মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা কি একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এর মধ্যে পৃথিবী একটা বস্তু, তো পৃথিবীর সাথে যখন একটা বস্তুর আকর্ষণ হবে সেটাকে আমরা মহাকর্ষ অভিকর্ষ বলবো। তো অভিকর্ষ পৃথিবীর তো মহাবিশ্বেরই একটা অংশ, এই কারণে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে কিছু কুইজ কোশ্চেন দেব, যেগুলো আমি একটু আগে করেছি যে দূরত্বে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তু ভরের গুণফল দ্বিগুণ হলে, খেয়াল করো, দ্বিগুণ হলে বল কয় গুণ হবে। তা আমরা জানি ভর হয় যা হবে বলও তাই হবে। ভরের গুণফল দ্বিগুণ হলে বলও কত হবে, দ্বিগুণ হবে। এরপর দেখো একটা কুইজ কোশ্চেন দিয়েছি, নির্দিষ্ট বলে দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে। দূরত্বের সাথে বলের হচ্ছে বর্গের ব্যস্তানুপাত, তার মানে ডি এর মান যদি 2 হয়, বল হবে হচ্ছে 1/2 স্কোয়ার, তার মানে 1/4। 1/4 দেখো, তাহলে এখানে কোন আনসারটা হতে পারে। আমার টাইম মনে হয় শেষ হয়ে গেছে, এই জন্য আমি তোমাদের এগুলো সলভ করিয়ে দিই। 1/4 হবে 4/1 এরপরে দেখো দুটি বস্তু কণার আকর্ষণ বলের মান নির্ভর করে দুইটা, ভর এবং দূরত্ব। দেখো ভর এবং দূরত্ব, এটার আনসার হচ্ছে ভর এবং দূরত্ব। আর ওই যে জি এর মান অভিকর্ষ বল, এখানে দেখো একটা কোশ্চেন আছে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে ভরের উপর, আকৃতির উপর না। তাহলে 1 এবং 2। আর আরেকটা কোশ্চেন বিষম অঞ্চলে জি এর মান কত। বিষম অঞ্চলে জি এর মান হচ্ছে, এটাও আমি তোমাদের একটু আগে পড়েছি, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তোমরা এই বাড়ির কাজটি, যেহেতু আমি এই ধরনের অঙ্ক আজকে ক্লাসে করিয়েছি, সেই ধরনের অঙ্কটি তোমরা অ্যাসাইনমেন্ট আকারে করে রাখবে। যখন ক্লাস শুরু হবে, যখন স্কুল খুলবে, তখন আমাকে দেখানোর চেষ্টা করবে। তাহলে দেখো এ এবং বি দুইটা বস্তু কণার ভর দিছি 40 কেজি এবং 50 কেজি, এবং দূরত্ব দিছি 5 মিটার। তাহলে এখান থেকে এফ এর মানটা তোমরা বের করে আমাকে দেখাবে। ঠিক আছে, আজকের ক্লাসে তোমরা সবাই কষ্ট করে দেখেছো, এজন্য তোমাদের ধন্যবাদ। সবাইকে ক্লাসটা শেয়ার করতে বলবে যাতে সবাই দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।